বৃষ্টিতে ভেজার ছুতোয় রোদের ভেতরের সব চাপা কষ্ট আর কান্নাগুলো বৃষ্টির সাথে মিশে গেল। ভেতরের সব অনুভূতিগুলো নীলাকে জানিয়ে খুব বেশি হালকা লাগছে ভেতরটা, আর নীলা সে তো গভীর শান্তি নিয়ে রোদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। একটা সময় পর রোদের খেয়াল হলো বৃষ্টির সাথে সাথে রাতের গভীরতাও বাড়ছে। কিন্তু নীলা বায়না ধরে আছে যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণই ভিজবে। রোদ অনেক বলে কয়ে বুঝিয়ে নীলাকে জোর করে নিচে নিয়ে গেল। বৃষ্টিতে ভেজার সময় এতটা ঠান্ডা লাগেনি যতটা ঠান্ডা রুমে আসার পর লাগছে। চেঞ্জ করে রুমে এসে বসতেই সার্ভেন্ট এসে দুজনকে চা কফি দিয়ে গেল। রোদ নামের রোবটটা চেঞ্জ করেই সোফায় পা উঠিয়ে বসে ল্যাপটপ অন করে কাজ নিয়ে বসেছে, কফি খাচ্ছে আর কাজে মগ্ন আছে। আর নীলা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে বসে দাঁত কাঁপাচ্ছে, সামনে চায়ের কাপ, তবুও হাত বের করে কাপটা হাতে নিয়ে খাওয়ার শক্তি পাচ্ছে না। কিছুক্ষণ পর রোদ নীলার দিকে তাকিয়ে বলল, চা খাচ্ছ না কেন? শীত কম লাগবে, খেয়ে নাও। ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হাত দুটো জমে আছে, বারবার হাত বের করে খেতে পারবো না। এত অলস কেন তুমি? কাপটা নিয়ে আমার পাশে এসে বসো। রোদের এক কথায় নীলা কাঁথা নিয়ে উঠে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে রোদের হাতে ধরিয়ে দেয়, আর ওর পাশে গা ঘেঁষে বসে পড়ে। রোদ নীলার চায়ের কাপ থেকে চাটা রোদের কফি মগে ঢেলে দেয়, যদিও রোদের কফিটা অর্ধেক খাওয়া হয়েছিল, চা কফি দুটো মিশ্রিত হয়ে গেল। নীলা তাকিয়ে তাকিয়ে কাণ্ড দেখছে রোদের। তারপর রোদ মুখে নিয়ে টেস্ট করল কেমন লাগছে জিনিসটা খেতে। খেতে খারাপ না, ভালোই লাগছে। কাপটা নীলার মুখের সামনে ধরল। নীলা অবুঝ শিশুর মতো একটু একটু করে মুখে নিচ্ছে। এক কাপ চা কফি দুজন মিলে খাচ্ছে। খাওয়া শেষ হতেই রোদ আবার কাজে মগ্ন হল। নীলা গুটিসুটি মেরে রোদের কোলে মাথা রেখে শুয়ে রইল। রাত প্রায় 12টা বাজতেই রোদ কাজ শেষ দিয়ে ল্যাপটপ অফ করল। এতক্ষণে নীলা ঘুমিয়ে গেছে। রোদ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে নীলার কপালে চুমু খেল। রাতে খাবারটাও তো খাওয়া হয়নি। আস্তে আস্তে নীলাকে ডাকতে লাগল রোদ, কিন্তু নীলা গভীর ঘুমে তলিয়ে আছে। ঘুম ভাঙানো গেল না নীলার। রোদ আলতোভাবে নীলাকে ধরে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। লাইটটা অফ করে ড্রিম লাইট অন করে নীলার পাশের চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ নীলার মুখের দিকে তাকিয়ে রইল একমনে, মেয়েটাকে কত ভালোই না বাসে। কিন্তু আর সবার মতো প্রকাশ করতে কিসে এত বাধা দেয় তার হিসেব আজও মেলাতে পারেনি। এই মুখটার উপর কখনো রাগ করা যায় না, তবে রাগের অভিনয় করা যায়। এই মেয়েটাকে কখনো মন থেকে ইগনোর করাও যায় না, এত বেশি মায়া এই মেয়েটার মধ্যে। যতবার মুখটার দিকে চোখ পড়ে ভেতরে থেকে শুধু দোয়াই আসে। নীলার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে গেল। ফজরের আজান দিতেই রোদের ঘুম ভেঙে গেল। নীলা আজ জাগানা পায়নি। রোদ উঠে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে এসে দেখে নীলা এখনো ঘুমাচ্ছে। হাতের মধ্যে এক চোল পানি এনে নীলার মুখে ছিটকে দিল। মুখে পানির ছিটে পড়ায় চোখ খুলে তাকাল। দেখে রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। নীলা উঠে বসে ঘুম ঘুম চোখে রোদকে বলল, তুমি পানি ছিটকে দিয়েছ তাই না? ওঠো, আজান দিয়েছে অনেকক্ষণ, নামাজের সময় চলে যাচ্ছে। নীলা উঠে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে এলো। বাথরুম থেকে বেরিয়েই দেখে রোদ এখনো মসজিদে যায়নি, রুমেই বসে আছে। তুমি এখনো মসজিদে যাওনি কেন? আজকে তোমার সাথে নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে। ও তাই বলো। দুজনে জায়নামাজ বিছিয়ে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে নীলা নিজের রুটিন মতো আবার ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা ছেড়ে দিল। রোদও আজ কি মনে করে যেন নীলার সাথেই শুয়ে পড়ল। সকালে ঘুমানোর অভ্যেস রোদের কোনো কালেই ছিল না, তবে আজকের আবহাওয়াটাতে মনে হচ্ছে ঘুম না এলেও নীলার পাশে শুয়ে থাকতে। রোদ বেঘোরে নীলার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়তেই নীলা লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে গেল। রোদ আস্তে করে নীলার হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে আনল।
নীলা লজ্জায় রোদের বুকে মুখ লুকালো। রোদ মুচকি হেসে দিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। সকাল বাজে 9টা। রোদ ঘুমে বিভোর হয়ে আছে, কিন্তু নীলার ঘুম চোখে থেকে চলে গেছে। চোখ মেলে দেখে নীলা খাটের এক প্রান্তে, রোদ আরেক প্রান্তে। ঘুমানোর সময় তো জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল, কিন্তু দুজন দু প্রান্তে থাকার সায়েন্সটা মাথায় না আটার মতো হলেও ঘটনা স্বাভাবিক। কারণ রোদ বদ অভ্যাসের দাস। ঘুমানোর সময় যেভাবেই ঘুমাক, ঘুম থেকে উঠার সময় দু বালিশের ভেতর থেকেই মাথাটা বের হয়। ঘুমের ঘোরেই রোদ মাথায় বালিশ চাপা দিয়ে ঘুমায়। নীলা আস্তে আস্তে রোদের উপর থেকে একটা বালিশ সরিয়ে নিল, তাতে রোদের ঘুমের বিঘ্ন ঘটল না। নীলা বেঘোরে রোদের দিকে তাকিয়ে আছে, নিজের অজান্তেই রোদের নাকের মধ্যে চুমু খেল। তারপর আবার নজর গেল রোদের ঠোঁটে। রোদের ঠোঁটের মাঝ বরাবর একটা ছোট্ট তিল আছে, যেটার উপর চুমু না খেলেই নয়। টুপ করে চুমু খেয়ে নীলা বিছানা ছেড়ে উঠে গেল। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে নিচে রোদের বাবা মা বসে আছে, আর অপর পাশে নীলার বাবা মা। নীলার বুঝার বাকি নেই কেন এসেছেন তারা। ধ্রুবর বিয়ে উপলক্ষে দাওয়াত দিতে এসেছেন রোদের বাবা মাকে। রোদের বড় বাবা বড় মাকে সবার আগে দাওয়াত করা হয়েছে। ধ্রুব আজ আসেনি। নীলা নিচে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে তাদের পাশে বসে পড়ল। বাবা মায়ের সাথে কথা বলছে, এমন সময় জানতে পারল তাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে। নীলা রওয়া রোদকে তারা আজই নিয়ে যেতে চাচ্ছে। রোদের বাবা মা একদম হলুদের দিন যাবে। নীলা শ্বশুর শাশুড়িকে না নিয়ে কোনো মতেই যাবে না। সায়রা বেগম অনেক বলে কয়ে বুঝাল নীলাকে। অবশেষে শাশুড়ির কাছে হার মানতে হল। সবার কথা শেষ হতেই রোদ নিচে নেমে এলো। বেচারা জানেই না শ্বশুর শাশুড়ি এসেছে। সামনে গিয়ে সালাম দিয়ে তাদের সাথে কুশল বিনিময় করল। সবার সাথে কথা সাক্ষাৎ শেষ হতেই ডিসিশন ফাইনালভাবে নেওয়া হলো নীলা আর রওয়া বিকেলের দিকে যাবে, আর রোদ অফিস শেষে ধ্রুবর সাথে যাবে। এবার রেজাউল করিম, মিনা বেগম উঠে চলে যেতে নিল দুজনের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। কিন্তু এবাড়ি থেকে ব্রেকফাস্ট না করেই তো বের হতে দেবে না। যদিও তাদের হাতে সময় নেই, কিন্তু তাদের এই এক্সকিউজে বাড়ির কেউ শোনার না। বাধ্য হয়ে ব্রেকফাস্ট করেই বের হতে হলো তাদের। অফিস যাওয়ার জন্য রোদ রেডি হচ্ছে, আর নীলা এটা সেটা রোদকে এগিয়ে দিচ্ছে। রেডি হতেই অফিস যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে যাবে, তখন আবার পেছনে ঘুরে তাকালো। নীলার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে হাত মেলে দাঁড়ালো। নীলা এক ছুটে গিয়ে রোদকে জড়িয়ে ধরল। নীলার গালে কপালে চুমু খেয়ে ছেড়ে দিল ও নীলাকে। এমনিতেই ওর মায়া টানে, তার মধ্যে এখন ইচ্ছে করছে নীলাকে সাথে করেই অফিস নিয়ে যেতে। রোদ চলে যাওয়ার পর রওয়ার রুমে গেল নীলা। গিয়ে দেখে রওয়া এখনো শুয়ে আছে বিছানায়। কেমন একটা মন মরা ভাব লাগছে। রওয়ার মুখের সামনে মুখ নিয়ে নীলা বলে উঠল, কি গো ননদিনী, মন খারাপ কেন? রওয়া উঠে বসে নীলাকে বলল, একটা দোটানায় আছি গো ভাবি। শেয়ার করা যাবে কি? করা যাবে না মানে? 100 বার করা যাবে। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। এমনিতেই ভাইয়া আমাকে ইদানিং সন্দেহের দৃষ্টিতে দেখছে, তার মধ্যে যদি তোমাকে হুট করে ডাকতে যাই ভাইয়া বুঝে যাবে। ঠিক আছে, এখন বলো কি কাহিনী? আচ্ছা ভাবি, তুমি আর ভাইয়া যখন প্রেম করেছ তখন কি তোমরা ফিজিক্যালি কিছু করেছ? যেমন এই ধরো কিস করা, একসাথে প্রাইভেট টাইম স্পেন্ড করা, রুম ডেট। নীলা হতাশার নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, বইনরে, যে ছেলে লাভ ম্যারিজের পর তার বউকে ভার্জিন ফেলে রেখে দেয়, সে কি করে বিয়ের আগে ওসব করবে? এমনিতেই তো প্রেম করে পাপ করেছি, তার উপর আরও পাপ করব নাকি? তার মানে তুমি ভাইয়া বিয়ের আগে কিছুই করনি? 3 দিন জড়িয়ে ধরা হয়েছিল, 2 দিন আমি ধরেছি, 1 দিন তোমার ভাই। তাও সেটা আবেগের বশে। আর রোদের সাথে টাইম স্পেন্ড বলতে সাথে সবসময় রোদের ফ্রেন্ড সার্কেল থাকতো, আর ধ্রুব তো আছেই। আর প্রাইভেট টাইম স্পেন্ডের কথা বলছো?
না হলেও আমাদের সাথে ধ্রুব থেকেছে দুজনের মাঝখানে বসে। রোদ আমার হাত ধরতে যেয়ে প্রতিবারই পারমিশন নিয়ে হাত ধরেছে। আমাদের মধ্যে প্রাইভেট বলে কোনো ব্যাপার ছিল না। তুমি অনেক লাকি গো ভাবি, ভাইয়ার মতো বয়ফ্রেন্ড পেয়েছিলে। আসলেই অনেক লাকি। এটা হয়তো রোদ আনরোম্যান্টিক বলেই সম্ভব হয়েছে, না হলে এখনকার প্রেমে যা সব হয়। এখন বলো তোমার কাহিনী কি? আমার ভাইটা অনেক সৎ, আমি জানতাম। ভাইয়ার মতো কেউ একজন আমার লাইফে এলে কত ভালোই না হতো। কেন তুর্য খারাপ কোথায়? ব্রেকআপ করে দিব ভাবি, ওর এখন ফিজিক্যাল ডিম্যান্ড দেখা দিচ্ছে। মানে কি? ও না অনেক ভালো ছেলে? ভালো ছেলে হলে কি একটা মেয়েকে বিয়ের আগে রুমডেটের প্রপোজাল দেয় ভাবি? আমি রাজি হই না বলে ও আমাকে বলে আমি নাকি ওকে বিশ্বাস করি না। সেটা নিয়েই দুদিন ধরে কথা কাটাকাটি হচ্ছে খুব। ওর যখন এতই তোমাকে দরকার তাহলে বিয়ে করতে বলো। বলেছি ভাবি, কিন্তু তুর্য বলে ও এখন বিয়ের জন্য প্রস্তুত না। বিয়ের জন্য কি এমন প্রস্তুতির কথা ও বলতে চাচ্ছে শুনো তো? বিয়ের পর তোমার ভরণ পোষণ করবে কিভাবে সেটা নিয়ে? যদি এটাই কারণ হয় তাহলে ওকে বলে দিও তোমার ভরণ পোষণ ওর করতে হবে না, তুমি ওর ভরণ পোষণ করবে, সাথে ওর ফ্যামিলিরও। একটা প্রবলেম তো থেকেই যাই ভাবি, ও তো মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার বাড়িতে মেনে নিবে না ওকে। কিন্তু আমার মনে হয় না রওয়া এরকম কোনো শঙ্কা আছে। রোদ আর পাঁচজনের মতো না। ও রাগী হলেও রাগের মাথায় যা ক্যালকুলেট করে সব ঠিকঠাক করে। আর তুমি তুরোর প্রতি যতটা দুর্বল তাতে কোনো বড় ক্ষতি হওয়ার আগে তোমাদের বিয়েটা করে নেওয়া উচিত। তুমি রোদকে বলার সাহস না পেলে আমি বলে দিচ্ছি। কিন্তু ভাবি আমার খুব ভয় লাগে ভাইয়াকে, আমার মনে হয় ভাইয়া জানে সবটা। ভাইয়ার চোখ ফাঁকি দেয়া এত সহজ না। ঘরে বাইরে সবদিকে সমান নজর ভাইয়ার। তোমার কেন মনে হচ্ছে রোদ সবটা জানে? ভাইয়া ইদানিং যেন কেমন সন্দেহের দৃষ্টিতে তাকায়। আর কেমন যেন রহস্য মাখা কথা বলে। কি বলে? এই তো কাল ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাইয়া আমার রুমে আসে। আমি তখন নামাজ পড়ে কেবলই বিছানায় বসেছি। ভাইয়াকে জিজ্ঞেস করলাম কোনো দরকার নাকি? ভাইয়া বলল না, এমনি দেখতে এলাম ঘুম থেকে উঠেছিস কিনা। তারপর জিজ্ঞেস করল নামাজ পড়েছি কিনা, বললাম হ্যাঁ পড়েছি। আর তারপর ভাইয়া এক দমে বলল, পড় বেশি বেশি নামাজ পড়, শুধু 5 ওয়াক্ত নামাজ না, সাথে দিনে কয়েকবার নফল নামাজও পড়। আর দোয়া কর আল্লাহ জানি একটু হেদায়েত দান করে। জানিস তো একটা প্রবাদ আছে, ছেলেদের ক্যারেক্টার হাজারটা কিন্তু মেয়েদের ক্যারেক্টার একটাই। একবার হারালে দ্বিতীয়বার আর ফিরে আসে না। কথাটা বলেই চলে গেল। এই কথা শুনে আমারও তো মনে হচ্ছে রোদ জানে হয়তো সবটা। কিন্তু তোমাকে ও ইনডাইরেক্টলি এসব বলে কি বোঝাতে চাইছে? ভাইয়া এই সব ইনডাইরেক্টলি কথা তখনই বলে যখন কোনো ব্যাপারে ভাইয়ার কাছে 100% প্রুফ থাকে, আর যার বিরুদ্ধে প্রুফগুলো থাকে সে যতক্ষণ না অবধি নিজে থেকে যেয়ে সবটা সমর্থন না করবে ভাইয়া ততক্ষণ এরকম ইনডাইরেক্ট কথা শোনাবে। তাহলে এখন কি করব? ভাবি বাদ দাও, আমার একটু কষ্ট হবে ঠিকই, বাট আমি ওকে ভুলে যেতে পারব। তুমি ভেবে বলছো রওয়া? ভেবেই বলছি। আর ও যদি আমায় বিয়ে করতে রাজি হয়ে যেত তাহলে আমি ভাইয়াকে জানাতাম সবটা। কিন্তু আমার তরিরই তো ঠিক নেই, নদীর দোষ দিয়ে কি করব? আমার এই মুহূর্তে ওর সাথে ব্রেক আপ করাটাই বেটার। না হলে দেখা যাবে ওর প্রতি ইমোশনাল হয়ে আমি আমার ক্যারেক্টারটা হারিয়ে ফেলব, না শুধু তা না, সাথে বাপ ভাইয়ের মানসম্মানও, আর আল্লাহর কাছে তো চিরকালের জন্য ঠেকা থাকব। তুমি যে এত কিছু ভেবেছ সবার জন্য, তার জন্য আল্লাহ তোমাকে ভালো কিছু দেবে। দোয়া করো ভাবি যেন প্যারাটা কাটিয়ে উঠতে পারি। আল্লাহ ভরসা। এখন শুনো, তুমি জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কিন্তু বিকেলে বের হচ্ছি।
ঠিক আছে ভাবি, গুছাচ্ছি। তুমিও যাও, তোমার তো আরো গুছগাছ বাকি। আফটার অল ধ্রুব ভাইয়ার বিয়ে বলে কথা। সেটা তো আছেই, আমার একটা মাত্র ভাইয়ের বিয়ে। সত্যি অবাক লাগে ধ্রুব ভাইয়াকে প্রথম যেদিন দেখলা কেমন বাচ্চাদের মতো গুটিসুটি মেরেছিল। তুমি আর ভাইয়া ছাড়া কারো সাথে কথা বলতো না। সারাদিন কত কথা বললাম, ধ্রুব ভাইয়া একটা হেসে ভালোমতো উত্তর দিল না। আর সে নাকি আজ লাভ ম্যারেজ করছে। তুমি এই কথা বলছো রওয়া? তাহলে ভাবো আমি কতটা অবাক। আমার ভাইকে দেখে একটা সময় এই ধ্রুব একা রোড পার হতে পারত না। ভার্সিটিতে এসেও ও আমার পেছনে পেছনে ছুটত। আমার সাথে কথা না বললে ওর রাতে ঘুম হতো না। আর এখন সেই ধ্রুব কত কনফিডেন্ট হয়ে একা একা অফিস যায় বাইক চালিয়ে। অনেক বড় হয়ে গেছে আমার ভাইটা। এখন তো এমনও দিন যায় ধ্রুবর সাথে কথা হয় না, অথচ এরকমটা আমার বিয়ের আগে কখনো হয়নি। সময়ের সাথে সবটা বদলে যায়, আর আমরা মানিয়েও নেই। কিন্তু সবকিছুর মধ্যে একটা ভালো দিক কি জানক, ধ্রুব আগে যতটা বোকা ছিল ঠিক ততটাই কেয়ারলেস ছিল। আর এখন চতুর্থ হয়েছেই, সাথে অনেক কেয়ারিং হয়েছে। এটা শুধু রোদের জন্য সম্ভব হয়েছে। রোদ আমার জীবনে না এলে হয়তো ধ্রুবর এই রূপ দেখার স্বপ্নটা আমার প্রিয় স্বপ্নের তালিকায়ই থাকত। কথাগুলো বলতে বলতে নীলার চোখের কোণে জল জমে এলো। এটা অবশ্য দুঃখের জল না, খুশির। রওয়ার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে গেল। নীলা রুমে ঢুকেই তার ডিউটি করাই মন দিল। রোদের ডায়েরিটা বের করে চেক দিল। পেজ উল্টাতে উল্টাতে দেখল নতুন করে কিছু লিখেনি। কি ভেবে যেন দুটো পেজ উল্টাতে দেখল একটা পেজের মাঝ বরাবর 2 লাইন লেখা, যেটা পড়ে নীলার ঘাম ছুটে গেল। কারো পার্সোনাল ডায়েরিতে বিনা অনুমতিতে হাত দিতে নেই, এটা একটা বেয়াদবি। আমার ডায়েরি আমার সাথে কথা বলে। আমি যদি সঠিক হই, তাহলে তুমি রোজ আমার ডায়েরিটা চেক দাও আমি অফিস চলে যাওয়ার পর। তুমি অতটাও চালাক না নীল, যতটা তুমি নিজেকে ভাবো। তোমার প্রতিটা অ্যাক্টিভিটিস আমার 6 সেন্স নামক ক্যামেরাতে বন্দি। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। এইবার কিছু বললাম না। ঈশ্বর, এই রোদ এমন কেন? হাইরে পোড়া কপাল আমার। আজ তো একটা বাজ পাখির পাল্লায় পড়েছি আমি। শালা বুইরা ব্যাটার মতো বিহেভ করে। আমার থেকে তো খুব বেশি বড়ও না, মাত্র 2-3 বছরের বড় হয়ে এমন ভাব। আল্লাহ মাবুদ, একটু জ্ঞান দাও আমায়, এই আনরোম্যান্টিক খাটাস জংপড়া রডের পিলারের সাথে চলার তৌফিক দান করো মাবুদ। ডায়েরিটা নীলা আবার জায়গা মতো রেখে দিল। লেখাটা রোদ কাল রাতেই লিখেছে। কারণ নীলা প্রতিদিন এটা চেক দেয়। আর রোদ এতদিন কিছু লিখেনি, তার কারণ নীলা নিজের অজান্তেই ধরা খেয়েছে। সেদিন যখন রোদ নীলাকে বলেছিল ভেবে দেখো সারাদিন তুমি আর কি কি করো, সেটার উত্তরে নীলা বলেছিল আমি কিছু পড়িনি। তখনই রোদের খটকা লাগে। রোদ তো রওয়া আর নীলার প্ল্যান শুনে ফেলেছিল, সেই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল, কিন্তু নীলা উত্তর দিল অন্য কিছু। তখন ব্যাপারটা রোদ মাথায় না নিলেও পড়ে যখন ডায়েরি লিখতে বসে দেখে ডায়েরিতে কেমন যেন দাগ দাগ, অনেকটা ফোঁটায় ফোঁটায় পানি ফেললে যেরকম দাগ হয় সেরকম। তখনই রোদের মনে পড়ে গেল নীলার সেই উত্তর। তার মানে নীলা ডায়েরি পড়েছে, আর ডায়েরি পড়ার সময় কান্না করেছে, চোখের পানির দাগ হয়ে আছে, যার জন্য ডায়েরি লিখতে যেয়েও আর লিখেনি। বিকেলের দিকে আসরের নামাজ পড়ে রওয়া আর নীলা বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে সন্ধ্যার একটু আগে বাড়ি গিয়ে পৌঁছাল। আর রাতে রোদ এলো ধ্রুবর সাথে। বেশ ভালো রকম তোড়জোড় চলছে ধ্রুবর বিয়ের জন্য। পরদিন মালিহাকে সাথে করে নিয়ে বিয়ের সব শপিং শেষ দিল। রোজ রোজ শপিং করতে আসতে পারবে না, তার মধ্যে বিয়ের আর 2 দিন বাকি। আগের রাতে সবকিছুর লিস্ট করে আজ শপিং সবটা শেষ দিল। এতে নীলা রওয়া মালিহাকেও টায়ার্ড হয়নি। তবে রোদ আর ধ্রুবর 12টা বেজে গেছে এদের পেছনে ছুটতে ছুটতে। সময় পার হয়ে বিয়ের সানাই বেজে উঠল। ধ্রুবর বিয়ের আয়োজনটাও নীলার বিয়ের মতোই ধুমধাম করে করা হচ্ছে।
সদ্য বিবাহিত হয়েও রোদের আবার বিয়ের শখ জাগছে ধ্রুবর বিয়ে দেখে। তবে অন্য কোনো মেয়েকে নয়, নীলাকেই বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। একটু পর সুযোগ পেলেই নীলাকে পেছনে থেকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছে। ধ্রুব মালিহার বিয়েটাও হয়ে গেল। বাসর ঘরে নীলা মালিহাকে বসিয়ে দিয়ে মালিহার চোখের দিকে তাকিয়ে নীলা বলল, মালিহা, তোমায় নতুন করে ধ্রুবর বর্ণনা শোনাব না। তুমি ধ্রুবকে ভালো করেই চেনো, আর ধ্রুবও তোমায় ভালো করে চেনে। জানি ধ্রুবকে অনেক বেশি ভালোবাসো তুমি, তাই শুধু বলবো নিজের ভালোবাসাটা সারা জীবন আঁকড়ে ধরে রেখো, সেটা শক্তি হয়ে ধ্রুবকে আটকে রাখবে। তোমার ভালোবাসার উপর আমার যথেষ্ট ভরসা আছে। আর শুনো, আমার বাবা মাকে কিন্তু একদম নিজের বাবার মার মতো করে দেখবে। আমার বাবা মা দুজনেই অনেক ভালো। মা একটু রাগী আছে, তবে তোমায় কখনো কষ্ট দেবে না। নিজের মেয়ের মতো দেখবে, কোনো ভুল করলে মেয়ের মতোই শাসন করবে। কথাগুলো মনে রেখো। আমার সব থাকবে আপু। আর তোমাকে অনেক বড় থ্যাঙ্কস আপু। তুমি আমার আর ধ্রুবর পাশে ছিলে বলেই আমাদের এতদিনের সম্পর্ক বিয়েতে পরিণত হল। এসব কিছুই না মালিহা, তোমাদের ভালোবাসা আর বিশ্বাসটাই তোমাদের এই বাঁধনে বেঁধেছে। আমার কোনো হাত নেই। যদি শুকরিয়া করতে হয় আল্লাহর কাছে করো। আল্লাহ তোমাদের জুটি লিখেছেন বলেই এক হয়েছ। সেটা তো আছেই আপু। আল্লাহর দরবারে শতকোটি কৃতজ্ঞতা। আল্লাহ আমার জীবনে ধ্রুবকে পাঠিয়েছে। এখন আর সময় নষ্ট করব না, আমি যাচ্ছি, ধ্রুব আসছে। ভয় পেও না। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নীলা রুমে থেকে বেরিয়ে গেল, আর এপাশে রোদ ধ্রুবকে আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না। কি একটা দুলাভাই হয়েছ, বাসর ঘরে ঢোকার আগে কোথায় একটু এক্সপেরিয়েন্স দিবে, কনফিডেন্স দিবে তা না। ভাই, কাল সকাল হলে একসাথে দুজনের অনুভূতি অভিজ্ঞতা সব শেয়ার করব। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক। আমাকে বেস্ট অফ লাক দিতে হবে না, তুই নিজের চরকায় তেল দে। ধ্রুব হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, গুড নাইট ভাইয়া। রোদ হেসে দিল। নিকা রুমে থেকে বের হতেই ধ্রুব ভেতরে গেল। রোদ এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি এখানে খাম্বার ন্যায় দাঁড়িয়ে আছেন কেন? তোমার কাজ শেষ? হামি তুলতে তুলতে নীলা উত্তর দিল, শেষ, ঘুম পাচ্ছে খুব। নাহাজ ঘুমাবে না? কেন ঘুমাবো না কেন? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। কি বলছো গো তুমি? জীবনে তো অনেক ঘুমালে, আমার জন্য একটা রাত না হয় জাগো। রাত জেগে করবটা কি? দেখুন, ঝগড়া করার ইচ্ছা বা মুড কোনোটাই নেই। আমি কি একটা বারও বলেছি ঝগড়া করব? আজ সারা রাত দুজন সুখ দুঃখের গল্প করব। দিনের বেলা করব গল্প। এখন সত্যি ঘুম পাচ্ছে। চলুন, আপনিও ঘুমাবেন। রোদ চোখ গরম করে রাগী রাগী ভাব নিয়ে বলল, আচ্ছা, ভালো করে বলছি বলে কথা কানে নিচ্ছ না, নাকি তোমার বাপের বাড়ি বলে কথা কানে নিচ্ছ না? আজব তো। আচ্ছা চলুন, করব গল্প। কোথায় বসবো? আমার গাড়িতে। গাড়িতে কেন? বাড়িতে কি জায়গার অভাব আছে নাকি? এত কথা পেঁচাচ্ছিস কেন? গাড়িতে উঠতে বলেছি, উঠবি যা। নীলা মুখ ভেঙচি দিয়ে সামনে থেকে চলে গেল। রোদ ওয়ালেট গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। নীলা বাইরে দাঁড়িয়ে আছে, রোদ গাড়ি নিয়ে বের হল। নীলা উঠে বসল, একটু রাগ রাগ ভাব দেখাচ্ছে। গাড়িতে উঠতেই রোদ নীলার চোখ বেঁধে দিল। কি করছেন কি? চোখ বন্ধ করে ঘুমাও, যখন উঠতে বলবো তখন উঠবে। এটা কেমন ধরনের পাগলামো? আপনি আসলেই একটা। চুপ করো তো, গাড়িটা তোমাদের এরিয়া থেকে বেরিয়ে নেই, তারপর উত্তর দিচ্ছি। কি একটা এলাকারে ভাই, ল্যাম্পপোস্টের লাইটগুলো যেন 10টার মধ্যে 9টা জ্বলছে না। মানুষও যেমন, এলাকাও তেমন। নীলা কোনো উত্তর না দিয়ে রোদের কথা মতো চুপ করে গেল।
রোদ আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। হাইওয়েতে উঠতেই রোদ নীলাকে বলল, কি জানি বলছিলে বলো এখন। আপনি আসলেই একটা জাতা, চোখ বেঁধেছেন কেন? খুললাম। একদম না, আমি যতক্ষণ অবধি না বলবো তুমি খুলবে না। ধুর, ভাল লাগে না। আচ্ছা নীল, তুমি সব সময় কি যেন বলো, আমি যেন কি? আনরোম্যান্টিক পিলার, জং ধরা রড, রং রস ছাড়া চশমখোর, কচি বুইরা ব্যাটা। নীলা একের পর এক বলেই যাচ্ছে নানান রকম নাম, আর রোদ হেসেই যাচ্ছে, হাসি থামিয়ে বলল, আমি যদি রোমান্টিক হই তুমি তার দোজ নিতে পারবে নীল? মানে? বললাম আমি যদি রোমান্টিক হই তুমি সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। শুধু এইটুকুই না, তুমি যে বলো না আমি তোমার ক্রাশ, তখন আবার অন্য কিছু হয়ে যাবে। নীলা তুচ্ছ হাসি দিয়ে বলল, রোমান্টিক আর তুমি রোদ? আর কেউ না? এটা আবার আমার বিশ্বাস করতে হবে? হাউ ফানি। রোদ কিছু না বকে বাঁকা হাসি দিল, তারপর হাই স্পিডে গাড়ি চালিয়ে যেতে লাগল। ওই কি করছেন কি? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? এটা আপনার রোম্যান্টিকের নমুনা, গাড়ি আসতে চালান, ভয় লাগছে। এটা তো ট্রেইলার ছিল গো বউ, এখন তো আরো কঠিন কিছু হবে। কথা শেষ দিয়েই রোদ আরো স্পিড বাড়ালো গাড়ির। নীলা ভয়ে আতঙ্কে পড়ে গেছ। রোদের কথা মতো চোখের বাঁধনটা খুলছে না ঠিকই, কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আর রোদ একের পর এক গাড়ির স্পিড বাড়িয়েই যাচ্ছে। মাঝরাত বলে হাইওয়েতে গাড়ি খুব কম, যার জন্য এত মজা করে গাড়ি চালাচ্ছে, যদিও রাস্তায় যেসব গাড়ি চলছে ম্যাক্সিমামই বড় বড় ট্রাক। একবার একটা গাড়ির সাথে লাগলে দুজনেই একদম রাস্তার পিচের সাথে মিশে যাবে। রোদ, কুত্তা শালা, গাড়ি থামা, আমি কোথাও যাব না তোর সাথে। খুব ভয় করছে নীল তোমার? আসো আমার কোলে বসো, আমি তোমাকে জড়িয়ে ধরে গাড়ি চালাচ্ছি। দেখ গাড়ি থামা, না হলে আমি চোখের বাঁধন খুলে ফেলব। খুলে দেখ খালি তুই, আর বাঁধন খুললে লাভ নেই তো। তোর চশমাটা আমার কাছেই সাথে সাথে ভেঙে ফেলব। প্লিজ সোনা জামাই আমার, এমন করে না। গাড়ির স্পিডটা কমান, ভয় করছে খুব। এত রাতে অ্যাক্সিডেন্ট করলে কেউ পাবে না আমাদের। কিচ্ছু হবে না নীল, আমার অভ্যেস আছে। তুমি জানো যখন মাঝরাতে তোমায় দেখতে আসতাম তখন এভাবে গাড়ি চালিয়ে যেতাম আসতাম। সব সময় বলতে রাতে কেন যাই, দিনে যাই না কেন? রাতে যেরকম রাস্তা ফ্রি থাকে দিনে কি সেটা পাবো? রাতে গাড়ি চালাতে অন্যরকম মজা। বুঝেছি, কিন্তু রোদ আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ গাড়ির স্পিডটা কমাও। রোদ উত্তর না দিয়ে বাঁকা হাসি দিয়ে নীলার উত্তেজিত এই রূপটা দেখে মজা নিচ্ছে। কি গো, এভাবে কতক্ষণ গালে হাত দিয়ে বসে থাকবে? কিছু বলো। দাঁড়াও না, তোমাকে একটু মন ভরে দেখতে দাও। 10টা না 5টা না, একটা মাত্র বউ তুমি আমার। হয়েছে বুঝেছি, কিন্তু আমার ঘুম পাচ্ছে। আজকের রাতে তুমি ঘুমানোর স্বপ্ন দেখছ? সারা রাত দুজন গল্প করব। তুমি না বিয়ের আগে কত প্ল্যান করছিলে বাসর রাতে কি কি করবে, আর কি কি যেন বলতে চেয়েছিলে। আজ বলো না, খুব শুনতে ইচ্ছে হচ্ছে। মালিহা লাজুক হাসি দিয়ে বলল, বলবো? আমি শুনতে চাই। আই লাভ ইউ ধ্রুব। আই লাভ ইউ টু। তোমাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। ধ্রুব, তোমার ঠোঁটটা খুব সুইট। আমার খুব কিস করতে ইচ্ছে করে। ধ্রুব হেসে দিয়ে বলল, ওকে, করো। কয়টা করব? যতগুলো ইচ্ছে হয়, মন যতক্ষণ না ভরবে। আমার তো সারা জীবনেও মন ভরবে না গো। ধ্রুব হেসে দিয়ে মালিহাকে এক টান দিয়ে বুকে জড়িয়ে নিল। মালিহার কপালে ঠোঁটে চুমু খেতে লাগল, আর মালিহা যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে।
রোদের গাড়ির স্পিড কোনোভাবেই কমানো যাচ্ছে না, নীলার কথা কানেই নিচ্ছে না রোদ। এই হাই স্পিডে গাড়ি চালানোর সময় অলরেডি একটা ট্রাকের সাথে লাগতে যাচ্ছিল, কোনো মতে পাশ কাটিয়েছে। এটা যদি নীলা দেখত এখানেই স্ট্রোক করে মারা যেত। একটা সময় পর গাড়িটা থামানো হলো, নীলার সারা শরীর এতক্ষণে ভয়ে ঠান্ডা হয়ে গেছে। রোদ গাড়ি থেকে নেমে ওপাশে যেয়ে নীলাকে বের করে ধরে নিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। রোদ, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? পদ্মা নদীতে এসেছি, তোমাকে ফেলে দেব এখান থেকে। মজা নিও না তো, আর কতক্ষণ এভাবে চোখ বেঁধে রাখবে? এই তো তোমাকে ফেলে দেওয়ার 1 সেকেন্ড আগে খুলব। তুমি আমাকে ফেলে দিবে, আমি তোমাকে সাথে নিয়ে পড়ব। সেই চান্সই পাবে না। তুমি আমাকে অনেক অপমান করেছ, বুঝছ? আমি আজকে তার শোধ নিব। আমি কখন অপমান করলাম তোমায়? অপবাদ দিয়েছ তুমি আমাকে। আমাকে আনরোম্যান্টিক বলেছ। সত্যি কথা দিনে 14 বার বলা যায় যাচ্ছে। সঠিক কাজ করতে কোনো দ্বিধায় পড়তে হয় না, তোমায় মেরে আমি রাস্তা ক্লিয়ার করব। ঠিক আছে, আমি প্রস্তুত। তুমিই তো মারবে, অন্য কেউ না তো। আমি হাসি মুখে মৃত্যুটা বরণ করে নেব। রোদ বাঁকা হাসি দিয়ে হাঁটা থামিয়ে নীলাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম গো তোমার মুখ থেকে। কথা শেষ দিয়ে নীলার চোখ থেকে বাঁধন খুলে দিল। চোখ মেলে তাকাতেই নীলা আশ্চর্যরকম হয়ে তাকিয়ে আছে। চোখ দুটো বড় বড় হয়ে আছে, একদম নির্বাক হয়ে। এটা কোথায় এসেছি আমরা রোদ? পৃথিবীতেই আছি। কেমন লাগছে সেটা বলো? খুব 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 বেশি সুন্দর। আমার আইডিয়ার বাইরে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসবে। এটা তোমার জন্য স্পেশালি করা হয়েছে। দিস ইজ ফর ইউ নীল। নীলা রোদের দিকে ঘুরে তাকিয়ে বলল, থ্যাঙ্কস রোদ। থ্যাঙ্কস তো আমার দেয়া দরকার, তোমার যে সবটা পছন্দ হয়েছে তাতে আমি ধন্য। নীলা কিছু না বলে রোদকে জড়িয়ে ধরল আর চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগল। একটা সুইমিং পুল, তার চারপাশে প্রদীপ ঝালানো, আর পুলটায় পানি দেখা যাচ্ছে না, পুরোটাতে গোলাপ ফুল ভাসছে। পানির মধ্যে নীল রঙের গোলাপ দিয়ে ILOVEOIOU লেখা, আর তার চারপাশে লাল গোলাপ দিয়ে লাভ শেপ করা, আর বাকি সব স্পেস সাদা গোলাপ দিয়ে ভরা। সুইমিং পুলটা কোনো বাইরের খোলা স্পেসে না, একটা বিশাল গ্লাসের রুমের ভেতর হবে আর কি। সুইমিং পুল বরাবর আরেকটা গ্লাসের দেয়াল দেখা গেল ওপাশে। রোদ নীলাকে নিয়ে সেদিকে গেল। ভেতরে গিয়ে দেখে এটা একটা রুম, যেখানে খাট কেবিনেট সব আছে। রুম পুরোটাই ফুল দিয়ে সাজানো, আর খাট তো কথাই নেই। একদম ইউনিক ভাবে ঘরটা সাজানো। এসব কেন রোদ? প্রথম বাসর তো আমিই ভেস্তে দিয়েছি, তাই সবটা আমার রেসপন্সিবল। দ্বিতীয় বাসরটা যেন সাকসেস হয়, তার হালকা প্রচেষ্টা। এই জন্যই কি তুমি এতগুলো দিন আমার কাছে আসনি? রোদ উত্তর না দিয়ে শুধু হালকা হেসে দিল। নীলার হাতটা ধরে কাছে টেনে নিল। নীলা লাজুক হাসি দিয়ে রোদের বুকে মুখ লুকাল। বউ গো, খুবও তো মুখ লুকালে, এবার একটু নজর ফিরে তাকাও। কি গো, তাকাও না, একটু দেখি লজ্জা পেলে কেমন লাগে তোমাকে। ওমোহ। নীলার কানের কাছে মুখ নিয়ে রোদ বলল, আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু। ছেড়ে যাবে না তো আমায় কোনো দিন? মরে গেলে তো ছাড়তেই হবে। আগে থেকেই সবাইকে বলে রাখব, কবর যেন একটা না দুটো খোঁড়া হয়। কেন? কারণ তুমি মরে গেলে আমিও বাঁচব না নীল। এত ভালোবাসা কোথায় থাকে তোমার? আল্লাহর কাছে। আমার যখন দরকার হয় সাথে সাথে ঢেলে দেয়। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা শুনো, এভাবে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়ে থাকবে? মাথাটা সরিয়ে মুখটা বের করো না গো, দেখি তোমায় একটু। ধ্রুব বলল, আজকে নাকি তোমাকে অনেক সুন্দর লাগছে। সেটা কতটা সত্যি আমায় একটু দেখতে হবে না? ঈশ্বর।
এভাবে কেউ বলে? তোমার বর তো আনরোম্যান্টিক কচি বুড়া, আর কোনোভাবে বলতে পারে না। এবার নীলা মাথা তুলে রোদের চোখের দিকে তাকিয়ে বলল, আমার এই আনরোম্যান্টিক জং ধরা পিলারটাকেই চাই। তুমি আনরোম্যান্টিক হলেও সুইট আছো কিন্তু। উত্তর না দিয়ে রোদ ব্লাশিং মুডে নীলার দিকে তাকিয়ে আছে। ওরকম করে কি দেখছো রোদ? তোমার এই লজ্জা পাওয়ার স্ক্রিনটা নোট করে রাখছি। আর কি কি নোট করেছ? এই যেমন ধরো, তুমি হাসলে প্রথমত গালে টোল পড়ে, সাথে চোখের আকৃতিটাও গোল লাগে। তুমি রেগে গেলে নাকের মাথাটা অতিরিক্ত সরু লাগে, আর চিবুক দুটো লাল হয়ে যায়। অভিমান করলে চোখ থেকে মাটা সরে যায়। কান্না চেপে রাখলে চোখের মণি দুটো ভাসা ভাসা হয়ে থাকে। কান্না করলে চোখের পাপড়িগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগে, যেহেতু তোমার চোখের পাপড়িগুলো বড় বড়, সেই সূত্রে ভেজা পাপড়িগুলো ওপরে নিচে বাঁকিয়ে যায়। আর লজ্জা পেলে চেহারা একটা গোলাপি বর্ণ ধারণ করে, প্লাস তোমার ঠোঁট কাঁপে। হায়রে দার্শনিক সাহেব, আপনি তো শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী, পিএইচডি করা জ্ঞানী। নীলা রোদের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে আবারও রোদের বুকে মাথা রাখল। আচ্ছা, কি শুরু করলে? আমার বুকে একটু পরপর মুখ লুকাচ্ছ কেন? সারারাত কি দাঁড়িয়েই থাকব? অত কিছু জানি না। তোমার বুকে মাথা রাখব, দাঁড়িয়ে হোক বা বসে বা শুয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 মিনিটের জন্য একটু ছাড়ো আমায়, কাজ আছে। কথাটা শেষ হতেই রোদ নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নীলা রোদের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আচ্ছা, তোমাকে প্রপোজ করার সময় কোনো ফুল দিয়ে করিনি, তাই না? ওটা তো প্রপোজের কোনো ছিঁড়িই ছিল না, ফুলের কথা তো বাদই দিলাম। ঈশ্বর, কত দুঃখ তোমার। আচ্ছা, একটু চোখটা বন্ধ করো তো, কোনো প্রশ্ন করবে না। রোদ বলার সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এবার চোখ খুলো। নীলা চোখ খুলে তাকালো, দেখে রোদ সামনে হাঁটু গেড়ে হাত দুটো পেছনে দিয়ে নীলার দিকে মাথা উঁচু করে তাকিয়ে বসে আছে। নীলা সামান্য ভ্রু কুঁচকে তাকাতেই রোদ একটা ফুলের তোড়া নীলার সামনে ধরল। ফুলের তোড়াটাতে নীল, কালো, গোলাপি, লাল, সাদা, হলুদ, সবুজ 7টা রঙের গোলাপ দিয়ে বানানো। ফুলের তোড়াটা যে অনেক বেশি দুর্লভ তা দেখেই বোঝা যাচ্ছে। রোদের জীবনে একবার যখন পা ফেলেছ, তাহলে থেকে যাও না আজীবনের জন্য। তুমি আমার জীবনে এসেছিলে কোনো শীত বসন্তে নয়, একটা ঘামঝরা রৌদ্রময় বিকেলে। ঠিক সেদিন থেকে তোমার স্মৃতিগুলো কুড়াতে শুরু করি। আজ অবধি আমি তোমার স্মৃতি কুড়াতে ব্যস্ত, কিন্তু তখন ভাবিনি যে তোমার ওই স্মৃতিগুলোই আমার মুঠোয় নিয়ে বাঁচতে হবে। মাঝপথে হারিয়ে গেলে তুমি, থেকে গেল শুধু তোমার স্মৃতিটুকু। আর সেই স্মৃতির টানে তুমি আবার ফিরে এলে। আমি আবার তোমার স্মৃতি কুড়াতে ব্যস্ত হলাম শখের বশে। কিন্তু বিশ্বাস করো, দ্বিতীয়বারও যে তোমায় হারাতে হবে আমার, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি আবার তোমার নতুন স্মৃতিগুলো মুঠোয় বন্দি করে রেখে দিলাম। ভাগ্যক্রমে যখন আবার পেয়েছি তোমায়, এবার আর তোমার স্মৃতি আমি কুড়াব না, শুধু দিয়ে যাব। কারণ একটা ব্যাপারে ভেবে দেখেছি আমি, তোমার স্মৃতি কুড়ালেই তোমায় হারিয়ে যাই, থেকে যায় শুধু স্মৃতিটুকু। তাই এবার থেকে স্মৃতি কুড়াব না, তাহলে তুমি থেকে যাবে আর স্মৃতি হারিয়ে যাবে। স্মৃতিগুলো খুব বেশি যন্ত্রণা দেয় জানো তো। খুব কাঁদায়, রাতে ঘুমাতে দেয় না, বুকের ভেতর চিনচিনে ব্যথা করে, মস্তিষ্ক নিশ্চল হয়ে আসে। আমার শুধু তোমাকে প্রয়োজন। দিন শেষের মতো আমার আয়ু শেষেও তোমাকে চাই নীল। বড্ড বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার জীবনে থেকে যাবে তো? রোদের এতগুলো কথা শুনে নীলা চোখের পানি আটকে রাখতে পারল না। চোখ থেকে কয়েক ফোঁটা নিশ্চুপ জল গড়িয়ে গেল। ফুলের তোড়াটা হাতে নিয়ে বলল, স্মৃতি কি শুধু তুমিই কুড়িয়েছ? আমি কুড়াইনি? হয়তো তোমার মতো এত গভীর থেকে আমি বুঝতে শিখিনি,
ভালোবেসেছি কিন্তু সমান সমান। এটা ঠিক প্রথমবার তুমি আমায় হারিয়ে অনেক কষ্টে ছিলে আমার স্মৃতি নিয়ে, কিন্তু তোমার কোনো স্মৃতি না থাকলেও আমার ভেতরে শুধু তোমার প্রতিচ্ছবিই ছিল, সেটাই ছিল তোমার একমাত্র স্মৃতি। কিন্তু দ্বিতীয়বার তোমায় যতটা কষ্ট দিয়েছি, আমিও ঠিক ততটাই কষ্ট ভোগ করেছি ওই কাটাময় স্মৃতিগুলো নিয়ে। আবার যখন তোমায় ফিরে পেয়েছি আর হারাতে দেব না। তুমি যদি আমায় ঘাড় ধরে তোমার লাইফ থেকে তাড়িয়েও দাও, আমি তোমার সাথেই আষ্টেপৃষ্ঠে থাকব। অনেক বেশি ভালোবাসি তোমায় রোদ। রোদ করুণ দৃষ্টি নিয়ে নীলার মুখের দিকে বেঘরে তাকিয়ে ওর কথাগুলো মন দিয়ে শুনছে। নীলার কথা শেষ হতেই রোদ পকেট থেকে একটা আংটি বের করে হাতে নিল। ফুল ছাড়া আমাদের প্রেমও হয়ে গেছে, বিয়ের প্রপোজাল ছাড়া বিয়েও হয়ে গেছে, ফুলটা তো খাটিয়ে দিলাম। ঋণটা কিভাবে খাটাবো ভেবে পাচ্ছি না, তবে মাথায় এখন যেটা ঘুরছে সেটাই বলছি মাইন্ড করো না। এটা বাস্তবায়ন করাও বাকি আছে। বলো করব না মাইন্ড? রোদ চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিয়ে নীলার চোখ বরাবর তাকিয়ে বলল, আমার বাবার ঘরে জুনিয়র রাসেল হয়ে তো আমি এসেছিলাম। এখন আমার ঘরেও তো একটা জুনিয়র রাসেল লাগবে। তুমি কি হবে আমার ঘরের জুনিয়র রাসেলের মা? নীলা ফিক করে হেসে দিয়ে বলল, আল্লাহ যদি সহায় থাকেন, সিনিয়র রাসেল যদি চায় তবে অবশ্যই। তাহলে সিনিয়র রাসেলের ওয়াইফ ও জুনিয়র রাসেলের মা হাতটা বাড়িয়ে দিন। নীলা হাত বাড়িয়ে দিল। রোদ রিংটা আঙুলে পরিয়ে দিয়ে উঠে দাঁড়াল, নীলার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল। দুজনেই আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে একজন আরেকজনকে কাছে পেয়ে। হায়রে কপাল আমার! কেন কি হয়েছে? প্রেম করে বিয়ে হয়েও সে বিয়েতে বাসর ঘর ছিল কিন্তু বাসর করার মানুষ ছিল না। এত দিন হয়ে গেল জামাই আমার গালে আর কপালে চুমু ছাড়া আর কিছু দিল না গো। রোদ নীলার দিকে তাকিয়ে ঠোঁটে টিপে হেসে দিল। তুমি তো কোনো রেসপন্স দিচ্ছ না তাই কিছু বলছি না। ওম্মহ ঢং। মুচকি হেসে রোদ নীলার দুই গালে হাত রেখে নিজের মাথা নিচের দিকে ঝুঁকে নীলার ঠোঁটে আলতো করে চুমু খেল। নীলা চোখ বন্ধ করে রোদের গায়ের পাঞ্জাবিটা মুঠি করে চেপে ধরল। নীলার নিঃশ্বাসগুলো আস্তে আস্তে তীব্রতর হয়ে আসছে আর ঠোঁটটা কাঁপছে। রোদ নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল ও দুজন দুজকে খুব করে কাছে পেতে চাইছে। রোদকে টেনে কাছে নিয়ে জড়িয়ে ধরল। রোদ নীলার উপর ভর করে শুতেই একজন আরেকজনের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। একে অপরের মাঝে ডুবে যাচ্ছে প্রতিটা ভারী নিঃশ্বাসের ক্রমে ক্রমে। লাইটটা অফ, বাকি ইতিহাস সবাই জানে। ফজরের আজান কানের কাছে বাজছে, চোখ থেকে ঘুম সরছে না। এমন সময় চোখের পাপড়িতে পানির মতো কিছু একটা অনুভব হচ্ছে, মনে হচ্ছে ফোঁটা ফোঁটা চোখের উপর পানি পড়ছে। এটা কিসের অনুভূতি সেটা আবিষ্কারের জন্য চোখ মেলে তাকিয়ে দেখে একদম চোখের উপর নীলার চুলের আগার অংশ এক হাতে মুঠি করে চিপে চিপে রোদের উপর পানি ফেলছে। রোদ মৃদু হাসি দিয়ে নীলাকে টান দিয়ে বুকের উপর শোয়ালো। নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ভাই ছাড়েন, আজান দিয়েছে, উঠে গোসলটা দেন। নামাজের সময় চলে যাচ্ছে। তুমি আমাকে এখন ডাকছ কেন? একা একা গোসল দিয়ে নিয়েছ স্বার্থপর পাবলিক। দিল তো আমার সব প্ল্যানে জল ঢেলে। কেন কি হয়েছে? ওই যে বাইরে সুইমিং পুলটা দেখেছ? কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, একসাথে গোসল করতে চেয়েছিলাম ওখানে। আর তুমি কি করলে? ও হ্যালো, আমি আপনাকে ডেকেছি অনেক। মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে কান আটকে ঘুমালে কি আর সে ডাক পৌঁছায়? এখন যে ঘুম ভাঙ্গালাম অনেক কষ্টে। কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো কথা। আচ্ছা ঠিক আছে, আমারই দোষ সব। তুমি আগেই নামাজ পড়ো না, আমি গোসলটা দিয়েই আসছি, 5 মিনিট লাগবে আমার। ঠিক আছে, জলদি যান। রোদ উঠে গিয়ে গোসল করতে চলে গেল। 5 মিনিটে গোসল দিয়ে এসে নীলার সাথে নামাজে দাঁড়াল।
নামাজ শেষে দুজনে উঠে বিছানায় বসল। রোদ, তোমার সব অ্যারেঞ্জমেন্টই তো ঠিকঠাক ছিল, একদম রুম সাজানো থেকে শুরু করে সব, এমনকি তুমি আমার জন্য এক্সট্রা জামাও এনে রেখে দিয়েছ। সব কিছু প্ল্যান করে এসেছ সেটা তো বুঝতেই পারছি, কিন্তু প্ল্যানে একটা ঘাটতি থেকেই গেছে। কিসের ঘাটতি? প্রচুর খিদে পেয়েছে, রুমে শুধু পানি ছাড়া আর কিছু নেই। ওহ তাই বলো, 5 মিনিট ওয়েট করো, খাবার এসে যাবে। নীলা অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, এখন? কিভাবে? তুমি কি জানো আমরা কোথায় এখন? কোথায়? আমাদের হোটেলে এসেছি। ওহ তাই তো, এত স্পেশালভাবে সাজানো হয়েছে এখানে। এখানে ম্যাক্সিমাম টাইম স্পেশালভাবেই সাজানো হয়, আমাদের আগেও এখানে অনেক মোটা টাকাওয়ালা লোক বাসর করেছে। বুঝলাম, বড়লোকের বিরাট কারবার। এখন আমার খিদে পেয়েছে খুব। পুরো কথা শেষ করতেই বাইরে থেকে নক পড়ল। রোদ উঠে গেল, খাবার নিয়ে এসেছে একজন স্টাফ। লক খুলতেই ভেতরে খাবারের ট্রলিটা দিয়ে চলে গেল। নীলা খাবার প্লেটে সার্ভ করে আগে রোদকে খাইয়ে দিল, তারপর নিজের মুখে নিল। আজকে নীলা রোদকে খাইয়ে দিচ্ছে আর রোদ নীলার পাশে বসে বসে খাচ্ছে। খাওয়া শেষ দিতেই নীলা ঘুমানোর প্ল্যান করল, কিন্তু রোদ উঠে রুমের বাইরে পুলের সাইড দিয়ে হাঁটতে লাগল। পুলের চারপাশে নানান রকম ফুল গাছ, একটাও দেশি না, সব বিদেশি। প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে চারপাশ দিয়ে ঘুরছে আর দেখছে। এমন সময় নীলা রোদের পেছনে এসে দাঁড়াল। কি গো, এখানে এলে কেন? ভাবছি। কি ভাবছ? রহস্যময়ভাবে রোদ উত্তর দিল। একটা জিনিস। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নীলা বলল, কি? রোদ উত্তর না দিয়ে নীলার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। নীলা এর মানে বুঝে উঠার আগেই রোদ হেঁচকা টান দিয়ে নীলাকে কাছে এনে বুকে জড়িয়ে নেয়। নীলাও রোদকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু বেচারি বুঝে উঠতে পারেনি রোদের মাথায় কি চলছে। রোদের মুখের দিকে তাকাতে যাবে এমন সময় দুজনে শূন্য থেকে পানির উপর পড়ল। নীলা চিৎকার দেয়ার আগেই রোদ নীলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। পুলটা ভর্তি ফুল দিয়ে সাজানো ছিল, দুজনে এভাবে পানিতে পোড়ায় পানির ঢেউয়ে ফুলগুলো উল্ট পালট হয়ে যায়। দেখে মনে হচ্ছে ফুলের সমুদ্রে ভাসছে দুজন। নীলা কান্না কান্না ভাব নিয়ে বলল, রোদ এটা কি করলে? ঠিক 1 ঘন্টা আগে গোসল দিয়েছি, আবার ভিজিয়ে দিল। আসলে এত শখ করে একটা জিনিস অ্যারেঞ্জ করলাম আর সেটা এভাবে ভেস্তে দিতে হবে ভেবে খুব কষ্ট হচ্ছিল, তাই এমনটা করলাম। 2 বার গোসল তুমিও দিয়েছ, আমিও দিয়েছি। এত আফসোস করার কিছু নেই। আমার বিয়ে নিয়ে, বাসর ঘর নিয়ে যেরকম স্বপ্ন ছিল, এই ফুল ভর্তি সুইমিং পুলের মধ্যে গোসল দেয়ারও তেমন স্বপ্ন ছিল। আজ 16 কলা পূর্ণ হল। যেটা জেদ করবে সেটা তোমার পূরণ করতেই হবে, তাই না? ভালো বুঝেছ। চলো এখন একসাথে পানিতে ডুব দেব। কথা শেষ দিয়েই রোদ নীলাকে নিয়ে পানিতে ডুব দিল। দুজনে পানিতে ফুল ছুড়াছুড়ি করছে, পানি ছুড়াছুড়ি করছে, এতক্ষণে সূর্য উঠে গেছে। সুইমিং পুল থেকে ওঠার পর দুজনে চেঞ্জ করে একটা লম্বা ঘুমের উদ্দেশ্যে বিছানায় গা ছেড়ে দিল। রোদ নীলার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওদিকে বিয়ে বাড়ি সকাল হতেই রোদ আর নীলার খোঁজ করতেই রওয়া আর ধ্রুব সবটা ম্যানেজ করে নিল। দুপুর নাগাদ নীলা আর রোদ বাড়ি ফিরল। রিসিপশনের জন্য রেডি হচ্ছে সবাই। বাড়ি ফিরতেই ধ্রুব বউ ছেড়ে রোদের সাথে চলে গেল। বউকে এতক্ষণে সাজানো ও শেষ সবাই কমিউনিটি সেন্টারে চলে গেল। সমস্ত রিচুয়াল মেনে নীলার বিয়ের মতোই ধ্রুবর বিয়ে সম্পন্ন করা হল। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই নীলার চলে যেতে হল রোদের সাথে শ্বশুর বাড়ি। কটা দিন কাজ কর্ম ফেলে এভাবে ঘুরে ফিরে রোদের কাজের চাপ বেড়ে গেছে এখন। নীলাকে সময় দেয় যতক্ষণ, তার থেকে 1000 গুণ এখন কাজকে দিতে হয়, তবুও নিজের সর্বোচ্চটা দিয়ে নীলার মন রক্ষা করে চলছে। প্রেম, দুষ্টুমি, খুনসুটির মাধ্যমেই সময়গুলো কাটছিল।
এমন একটা বিপদে পড়েছে ছেলেটা। এই কাজ নিয়ে পড়ে থাকতে হবে বলে রোদ বিজনেসে আসতে চায়নি। এমনি এমনি ভবঘুরে হওয়ার স্বপ্ন দেখত না রোদ। ইদানিং মগজ খুব চটেও থাকে। তার মধ্যে ইদানিং রোদ রওয়ার সাথে একটু বেশিই সন্দেহ দৃষ্টি নিয়ে বাঁকা কথা শুনায়। রওয়া বুঝতে পারছে রোদ কেন এমন করছে, কিন্তু ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা নেই। নীলাকে বলতে বলে সবটা, নীলা বলতে যেও বলতে পারে না। ভয় ঘুরে চলে যায়। রওয়া সাহস করে নীলার সাথে রোদের সামনে যায়। চারপাশে ল্যাপটপ ফাইল নিয়ে কাজে মগ্ন এমন সময় সামনে রওয়া নীলার উপস্থিতি। রোদ মাথা তুলে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কিছু বলবি? রওয়া হ্যাঁ সূচক মাথা নাড়াল। বলতে হবে না। ফর্মালিটি পালন আমার সামনে দেখাস না। সরি ভাইয়া। রোদ কাজ বন্ধ করে রওয়ার দিকে তাকিয়ে বলল, সরিটা আমাকে না বলে নিজেকে বল। রওয়া আমি তোর ভাই, যাকে তুই সব সময় বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিতিস। আর তুই তোর ভাইকে খুব ভালো করে চিনিস আমি কোনো স্টেপে কি করি না করি। আমার ধারণা এই পৃথিবীতে তুই আমাকে সবথেকে বেশি চিনিস। আর তুই সেই বোন হয়ে আমার চোখ ফাঁকি দিচ্ছিস। তোর ভাইকে চিনতে এতটা ভুল করলি যে ভুলে গেলি একমাত্র কবরের ভেতর গেলে আমি তোর কোনো অ্যাক্টিভিটিস জানতে পারবো না, আর সব কাজ তুই করার আগে আমি জেনে যাই তুই কখন কি করছিস কি করবি। এই যে তোর ফোনটা, ওটাতে কিন্তু আমি হাত দেই না, আবার হ্যাকও করিনি, কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারবো তুই কার সাথে কখন কি কথা বলছিস, আর এখান থেকে যে কাকে কি এসএমএস লিখবি। তুই আমাকে না জানিয়ে প্রেম করছিস সেটা নিয়ে আমার আফসোস নেই। প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছে। কথায় আছে লাভ ইজ ব্লাইন্ড। তুই যদি সেই ব্লাইন্ড হয়ে রাস্তার কোনো ভিখিরিকেও ধরে এনে বিয়ে করতে চাস তোর ভাই তাকে চোখ বন্ধ করে মেনে নিবে। আর রোদ যেটা সিলেক্ট করবে, রোদের যে আরও দুটো বাবা আছে তারাও সেটা সিলেক্টেড বলে উঠবে যাচাই ছাড়া। আমি তোকে আগেও বলেছি তুই যাকে ইচ্ছা তাকেই লাইফ পার্টনার করে নিস, কিন্তু বোন এমন কাউকে লাইফ পার্টনার করিস না যার তুই ছাড়াও অন্য কোনো মেয়ের প্রতি আকর্ষণ আছে। তুই আহমাদ শিকদারের একমাত্র মেয়ে, আরিয়ার শিকদারের একমাত্র বোন, এটাই তোর পরিচয়ের জন্য এনাফ। তোর হাজবেন্ড কি করে, কে সে, কোথা থেকে এসেছে সেটা নিয়ে সমাজ আঙুল তোলার সাহস পাবে না যদি তার ক্যারেক্টার ঠিক থাকে। আমি তোকে বেশি কিছু বলবো না রওয়া। জাস্ট লাস্ট একটা কথা বলবো। একটা পেনড্রাইভও বের করে নীলার হাতে দিয়ে নীলার উদ্দেশ্যে বলল, নীল এটা নিয়ে রওয়ার রুমে যাও আর ওর ল্যাপটপে কানেক্ট করে দেখো এটাতে যা আছে। আর তারপর রওয়া তুই ডিসিশন নে তুই ঠিক কি চাস। তোর বাপ ভাইয়ের মানসম্মান সবটা এখন তোর হাতে। রোদের কথা শেষ হতেই নীলা রওয়াকে নিয়ে ওর রুমে গেল, আর সাথে সাথে ল্যাপটপে কানেক্ট করে যা দেখল তার জন্য রওয়া মোটেও প্রস্তুত ছিল না। তুর্য নামের ছেলেটা যার সাথে রওয়ার 2 মাসের সম্পর্ক, সেই ছেলের কয়েকটা মেয়ের সাথে রুম ডেটের ভিডিও। রওয়া কাঁদতে কাঁদতে নিঃশ্বাস নিতে পারছে না। এমনটা দেখতে হবে ধারণার বাইরে ছিল। ছেলেটা এত বেশি খারাপ ধরা ছোঁয়ার বাইরে। রওয়ার পেছনে রোদ সব সময় কতগুলো লোক লাগিয়ে রাখে রওয়া নিজেও জানে না, যারা প্রতিনিয়ত ওর আপডেট দিয়ে যায়। রওয়ার বয়ফ্রেন্ড মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, দেখতে বেশ লম্বা চওড়া সুন্দর। আর এর রূপ আর একটু মধু মেশানো ব্যবহার দিয়ে মেয়েদের ফাঁদে ফেলে প্রেম করে, রুম ডেট করে, সেগুলোর ভিডিও ধারণ করে, ব্ল্যাকমেইল করে টাকা নেয়, আর সে টাকা দিয়ে রাত হলে ড্রিঙ্কস করাই মগ্ন হয়। রওয়া প্রচুর কান্না করছে। নীলা রওয়ার সাথে থেকে রওয়াকে মেন্টালি সাপোর্ট দিয়ে যাচ্ছে। কখনো রওয়াকে একা ছাড়ে না। যেন উল্টা পাল্টা কোনো কাজ রওয়া করতে না পারে। টানা কয়েকদিন রওয়ার সাথেই রাতে ঘুমালো। ছোট বোনের মতো গাইড দিয়ে রাখছে নীলা। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রওয়া পুরোপুরি স্বাভাবিক হল।
প্রেমটা অত গভীরতা পায়নি, যার কারণে সহজেই কাটিয়ে উঠতে পেরেছে সবটা। এখন রওয়া রোদের সাথে আগের মতোই ফ্রিলি কথা বলে রিসেন্টলি হানিমুনে যাবে বলে ঠিক করেছে ওরা। ধ্রুব, মালিহা, রোদ, নীলা আর রওয়া যাবে, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করতে পারছে না। আর এদিকে রোদ পড়ল মহা ঝামেলায়। কোম্পানির আরেকটা নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে, সেটা নিয়ে প্রচুর ব্যস্ত। কাজের চাপে এমনও হয় রোদের কোনো রাতে বাড়ি ফেরা হয় না। একা একা দেশের বাইরেও গেল দুদিনের জন্য। ম্যাক্সিমাম টাইম বাবাকেই পাঠায়, কিন্তু এবার রোদের না গেলেই নয়। ইউএস থেকে ফিরে এসেও প্রচুর ব্যস্ত, ঘরে যে তার বউ আছে সেদিকে খেয়ালই নেই। নীলা তো অভিমান চেপে বসে আছে, রোদের সাথে কথাও বলে না, কিন্তু এটা রোদ খেয়ালও করেনি। রাত পোহালেই প্রজেক্ট ফাইনাল হতে যাচ্ছে। রুমে বসে সমস্ত পেপারস গুছানো শুরু করল নিজ হাতে। এমন সময় নীলা রোদের সামনে দাঁড়ালো, মেঘভার অভিমান আর রাগ নিয়ে। নীলা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুই কি আমায় ভুলে গিয়েছিস? রোদ নীলার দিকে তাকিয়ে বলল, কে তুমি নারী? চিনছিস না আমায় তুই, তাই না? দাঁড়া, চেনাচ্ছি তোকে। সারাদিন তোর কাজ না দেখাচ্ছি তোর কাজ। মরার কাজ কবরে যেয়ে করিস। একটানা বকবক করতে করতে নীলা রোদের সামনে থেকে একটা ফাইল হাতে নিয়ে কয়েকটা পেপার ছিঁড়ে ফেলল। রোদ তো একদম অপ্রত্যাশিত দৃষ্টি নিয়ে থ হয়ে বসা থেকে উঠে দাঁড়াল। তুই কি করলি এটা? আমার এতদিনের পরিশ্রম এভাবে ছিঁড়ে দিলই? বেশ করেছি, 100 বার করব। তুই আমাকে সময় দিস না কেন? ওই তুই আমার রুমে থেকে বেরিয়ে যা, দেখতে ইচ্ছে করছে না তোকে। যাব না? কি করবি তুই? যাবি না মানে তোকে আমি এখন বাড়ি থেকে বের করে দেব। যা, বের হ বাড়ি থেকে, আর যেন তোর মুখ না দেখি। না, আমি যাব না বললাম তো। রোদ চোখ গরম করে দাঁত কিরিমিরি করতে করতে নীলার ঘাড় ধরে রুমে থেকে বের করে দিল। তোর মুখ আমি এজন্মে দেখতে চাই না। যদি সামনে আসিস খুন করে ফেলব তোকে। কথাটা বলেই নীলার মুখের উপর দরজা আটকে দিল। রোদের প্রচণ্ড রকম রাগ উঠেছে। এতগুলো দিন রাত এক করে পরিশ্রম করে আজ শেষকালে এসে নীলা 1 সেকেন্ডে সব পণ্ড করে দিল। রোদ রেগে ঘর থেকে বের করে দিল, ও নীলা সেটা গায়ে নেয়নি। সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো রওয়ার রুমে চলে গেল। রওয়ার সাথে থাকা শুরু করল। শাশুড়ি মায়ের সাথেও শেয়ার করল নিজের আকামের কথা। শাশুড়ি মা তাকে একটাই উপদেশ দিল, যেন রোদের সামনে না যায় যতক্ষণ না অবধি রোদ ডেকে পাঠবে। 2 দিন কেটে গেল, রোদ একটাবারও খোঁজ নেয়নি নীলা কোথায়। বাপের বাড়ি চলে গেছে নাকি এ বাড়িতেই? সফলভাবে ব্রাঞ্চটা ওপেন করতেই রোদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ি ফিরে এতদিনে নীলার কথা মনে পড়ছে। নীলার উপর জমে থাকা রাগটা গলে যেতে লাগল। কিন্তু নীলা আবারও রেগে আছে রোদের উপর। রাগ করেও শান্তি নেই। কোথায় রোদকে দেখতে ইচ্ছে করবে না, তা না, উল্টো আরও বেশি রোদের কথা মনে পড়ে। রোদ অফিস থেকে আসার আগে নীলা খাটের নিচে বিছানা পেতে রাখে। যখন রোদ বাড়ি ফিরে তখন দৌড় দিয়ে খাটের নিচে চলে যায়। ডিনার করতে বসে রোদ মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, নীল কই? 2 দিন আগে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। বলল আর ফিরবে না। ওহ, তোমরা আটকাওনি? আটকেছিলাম তো। শুনল না মেয়েটা বলল, যার হাত ধরে এসেছি এ বাড়িতে সেই আমায় চলে যেতে বলেছে, তোমরা আটকে রাখার কে? আরও নানান রকম কথা। তোকে কিছু জিজ্ঞেস করতে যাইনি, তুই তো অনেক ব্যস্ত। তা কি নিয়ে ঝগড়া করেছিস রে তোরা? রোদ কোনো উত্তর না দিয়ে খাবার শেষ করে উঠে চলে গেল। রুমে ঢুকতেই দম বন্ধ হয়ে আসছে নীলাকে ছাড়া। মেয়েটা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। সারাদিন বাচ্চাদের মতো পাগলামো করে, আবার একটুতেই গাল ফুলিয়ে বসে, আবার একটুতেই খলখল করে হেসে দেয়। চোখ বন্ধ করতেই নীলার কথা মনে পড়ছে। রাগ অভিমান ভুলে ফোন হাতে নিয়ে নীলাকে কয়েকবার ফোন দিল,
কিন্তু নীলা রিসিভ না করে উল্টো কেটে দিচ্ছে। বাধ্য হয়ে রোদ মেসেজ দিল, বউ। অপর পাশ থেকে রিপ্লে এলো, বেদ্যপ ব্যাটা এসএমএস দিছস কেন? তুমি কোথায়? আই মিস ইউ, নিড ইউ ডিপলি। ওই ব্যাটা এসএমএস দিবি না কইলাম ব্লক মারুম, তর সাথে কথা নাই, সম্পর্ক বাদ। রাগ করে না বউ, সকাল হলেই বাড়ি ফিরে এসো। আমার জামা কাপড়গুলা পাঠাইয়া দিস। আমি আর ওই বাড়িতে যাব না। যা অপমান তুই করছস। তুমি যে আমার কাজ বাড়িয়েছ তার বেলায়। আমি একটু না হয় রাগী করেছি তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? প্লিজ ফিরে আসো। ওই ব্যাটা আর এসএমএস করবি না, আমার জামা কাপড়গুলা কুরিয়ারে পাঠিয়ে দিস। আমি আর যাব না। 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি তুই আমার বাড়িতে এসে না পৌঁছাস তাহলে তোর কপালে যে কি আছে রে। আমি যাব না, তুই যা ইচ্ছে কর। ঠিক আছে, গুড বাই। লাস্ট এসএমএস দিয়ে রোদ একটা নাম্বারে ডায়াল করল, অপর পাশে থেকে রিসিভ হতেই, হাই বেবি। অপর পাশ থেকে কিছু বলল, বেবি তোমাকে খুব মিস করছি। এই মুহূর্তে আমার পাশে তোমাকে খুব দরকার ছিল। একা একা রাত কাটে না গো আমার সোনা। বউটাও নেই, ছেড়ে চলে গেছে। রোদ এরকম হাজারটা ন্যাকামি করে কথা বলছে আর নীলা খাটের নিচে থেকে সব শুনছে। আল্লাহ গোয়ে কি দিন দেখালে আমায়। রোদ কার সাথে অমন করে কথা বলছে? নীলারে 30 মিনিট সময় আছে তোর হাতে, যা রোদকে আটকা বইন। মনে মনে কথাগুলো ভেবে নীলা খাটের নিচে থেকে বেরিয়ে বিছানায় উঠে রোদের পেটের উপর বসে পড়ে এক হাত দিয়ে রোদের চুল ধরে টেনে পেটের মধ্যে কয়েক পিচ ঘুষি মেরে বলল, তুই কার সাথে কথা বলছিস? ফোন দে। বলেই নীলা রোদের হাত থেকে ফোন কেড়ে নিয়ে কানে নিয়ে বকা দেয়া শুরু করল। ওই মাইয়াকে তুই রাত বিরাত আরেক নারীর স্বামীর সাথে লুতুপুতু করস? লজ্জা করে না? টাউট ছেমরি বারোভা। এই নীল কি বলছিস, যাতা মাথা ঠিক আছে? আমি ধ্রুব। অ্যাটলিস্ট ফোন স্ক্রিনে নাম্বারটা তো দেখবি। হোয়াট? নীলা শক খেয়ে চোখ বড় বড় হয়ে গেল। রোদ এতক্ষণ মজা করছিল ধ্রুবর সাথে। আর নীলা কি করল? রোদ তো নীলার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে, ফাটবে ফাটবে ভাব। নীলা নিচু স্বরে বলল, সরি রোদ। সরি বলা হচ্ছে না? দাঁতে দাঁত চেপে রোদ নীলার চুলের মুঠি ধরে পিঠের মধ্যে দিল দুটো কিল। আয়া আয়া ব্যথা পেলাম তো। সরি বলবি আরো? ভাবনেস আমার সাথে। মানুষ চেনো না তুমি? একেতে ভুল করেছিস, তার উপর আমার গায়ে হাত তুলেছিস। আচ্ছা ভাই, ভুল হইছে, মাফ চাই। ঠিক আছে, যা মাফ করলাম। কিন্তু এভাবে অ্যাট্যাক করবি না, ব্যথা আমিও পেয়েছি। লাস্টের কিলটা বেশি ওজনের ছিল রোদ, আমি সত্যি ব্যথা পেয়েছি। রোদ নিমেষেই কণ্ঠস্বর চেঞ্জ করে আদুরে কণ্ঠে বলল, ব্যথা পেয়েছ? হুম। আচ্ছা আসো, আদর করে দেই। না, আমি রাগ করেছি। আচ্ছা বউ, সরি বলছি তো। তুমি না আমার ললক্ষী বউ? তুমি কিভাবে বুঝলে আমি রুমেই ছিলাম? তুমি আশেপাশে থাকলে আমার কেমন যেন অন্যরকম ফিল হয়, আর যখন তোমাকে কল দিলাম তুমি রিসিভ না করে কেটে দিল, তখনই শিওর হলাম তুমি রুমেই আছো। আচ্ছা বুঝলাম, মনে হহুত প্রেম তোমার, কিন্তু আমি সত্যি অনেক রাগ করেছি। রোদ কিছু না বলে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ছাড়েন এসব আলগা পিড়িতে, আমার রাগ ভাঙবে না। আমি আদর করব তো তোমাকে। না লাগবে না, ছাড়ুন। রোদ নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল। বেঘরে চুমু খাওয়ার পর রোদ নীলার মুখের দিকে তাকাতেই নীলা ফিক করে হেসে দিল। রোদ হেসে দিয়ে নীলার নাকের সাথে নাক ঘষতে লাগল। রাগ ভেঙেছে?
আমি তো রাগ করিনি। তাহলে বললে কেন? ওইটুকু না বললে তুমি এমনটা করতে? খুব চালাক হয়েছ, শেয়ানা পাগলি তুমি। নীলা হেসে উত্তর দিল, তোমার জন্য। আচ্ছা শুনো, কটা দিন তোমাকে সময় দিতে পারিনি তার জন্য সরি। আর একটা গুড নিউজ, আমরা 1 মাসের জন্য হানিমুনে যাচ্ছি। 1 মাস? 1 মাস। তোমাকে পুরোপুরি টাইম দেওয়ার জন্যই একটু বেশি ব্যস্ত থাকি, কিন্তু তুমি আমায় ভুল বুঝো শুধু। আমি যদি ভুল বুঝতাম তাহলে আমি এ বাড়িতে তোমার খাটের তলায় থাকতাম? ও হ্যাঁ, আমার তো মনেই নেই তুমি আমার লক্ষ্মী বউ। আর তুমি আমার খাটাস জামাই। রোদ হেসে দিয়ে নীলার ঠোঁটে কামড় বসাল। রাগ, খুনসুটি, দুষ্টুমি আর অনেকটুকু ভালোবাসা দিয়ে চলছে রোদ আর নীলার প্রেম। ভালোবাসার মানুষটাকে আগলে রাখার দৃঢ় সংকল্পে আছে দুজন। কারণ একটাই যেন আবার হারিয়ে না যায়। একবার হারিয়ে বুঝতে পেরেছে স্মৃতিগুলো মুঠোয় বন্দি রেখে অপেক্ষা করাটা এত সহজ না, অনেক বেশি কঠিন। সমাপ্ত।